অমৃতা, তুমি যেটা দেখছো সেটা একটা ক্রাইম সিন। একদম সেরকম যেমন ঘটেছিল। একদম সেরকমই। কেন, কোনো ডাউট? ওই সাইকেলটা, একটা ফটোগ্রাফ আছে রাস্তার, সাইকেলটা রাস্তা থেকে দূরে বলে মনে হচ্ছে। সাইকেলটা আমরা লাশের পাশ থেকে পেয়েছি, রাস্তা থেকে দূরে। কিন্তু খেতে যেখানে রাখির লাশ পাওয়া গেছে সেই রাস্তাটা বেশ এবড়ো খেবড়ো। ওখানে কেউ সাইকেল চালিয়ে যেতে পারে না। সাইকেলটাকে জেনে বুঝে রাখা হয়েছে, লাশের কাছে প্লান্ট করা হয়েছে। আপনাদের ইমিডিয়েট সাসপেক্ট কে ইন্সপেক্টর যাদব? সন্দেহভাজন তো অনেকেই অমৃতা, কিন্তু এই মুহূর্তে হাতে কোনো প্রমাণ নেই। আমার মনে হয় যে কিছু মিস করছি আমরা। ডেফিনেটলি সেটা যাই হোক রাখির সঙ্গে যুক্ত, কিন্তু রাখির এই সাইকেলটা ইন্সপেক্টর, এই সাইকেলের কেসটা কি? নাথু কাকা, এইটা। হ্যাঁ রাখিমা, এটাই একদম ভালো হবে। এটার দামটাও কম। বাবা, এখন সাইকেল চালিয়ে কাজে যাবি নাকি? হ্যাঁ বাবা, অটো রিক্সার টাকাটা তো বেঁচে যাবে। বরং বাড়িতে বসে মাকে সাহায্য করলে বেশি উপকার হতো আমাদের সবার। আরে কাজে যাওয়াটা জরুরি কেন? কারণ বাবা, আমি আরো পড়াশোনা করতে চাই, আর তার জন্য টাকা তো দরকার, তাই না? তুই বুঝতেই চাস না, তুই যা করতে চাইছিস সেটা কখনো হয় না, এটা ঠিক নয়। কিন্তু বাবা, আমি যেটা করছি আর যেটা করতে চাইছি তাতে আমার কিছু ভুল বলে মনে হচ্ছে না, তাহলে কেন ছাড়বো? রাখি ভামারিয়ার কেসটা আমাদের কাছে সবচেয়ে কঠিন কেসগুলোর মধ্যে একটা। এই কেসটা পুরো সিস্টেমটাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল, যেটার প্রভাব রাজনৈতিক স্তরেও পড়েছিল। তদন্ত করতে দেরি হচ্ছে, কারণ অত্যাচারিতা মেয়েটি অন্য জাতের ছিল। এটাই সত্যি যে পুলিশ উঁচু জাতের অপরাধীদের ধরতেও ভয় পায়। আমি মনে করি এই কেসটা সিবিআই এর হাতে দেওয়া উচিত। একটা এসআইটি তৈরি করা উচিত। স্থানীয় পুলিশ এই পরিবারকে কখনোই ন্যায় দিতে পারবে না। চন্দ্রনী গ্রামের বাসিন্দা ১৯ বছরের রাখি ভামারিয়া প্রত্যেকদিন সকালে ভোলাগঞ্জে কাজ করতে যেত আর সন্ধেবেলা ফিরত। ১১ই সেপ্টেম্বর ২০১৭-তে রাখি তার বাড়ি ফিরে আসেনি। রাখি কোথায় নিলাম? এখনো ফেরেনি গো। 7:45 বাজে। সেটাই তো, এতক্ষণে তো চলে আসার কথা। তুমি একটু বিনয়বাবুকে ফোন করে দেখো না, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। একা একা সাইকেলে কি করে আসবে? আরো কেন সাইকেল? কতবার বারণ করেছিলাম, কিন্তু রাখি শোনে কার কথা? হ্যালো, বিনয় বাবু, রামলাল বলছি। হ্যাঁ রামলাল বাবু বলুন। রাখি এখনো বেরোয়নি নাকি?
রাখি রাখি তো বেরিয়ে গেছে 5:30টার সময় রোজকার মতো, এখনো পৌঁছয়নি কি? না, এখনো পৌঁছয়নি। আরে গ্রামে কারোর বাড়িতে গেছে টিভি দেখার জন্য, ওখানে গিয়ে দেখুন। রামলাল দা, সিফা দেবী, ওই রাখি এসেছিল কি এখানে টিভি দেখার জন্য? কারেন্ট তো এই 10 মিনিট আগে এলো, এখনো তো টিভিতে হাতই দিইনি। কি হয়েছে? রাখি বাড়ি ফেরেনি এখনো? রমেশ, তুই এদিকে যা, আর শোন, প্রত্যেকটা বাড়ি গিয়ে দেখবি, ঠিক আছে? যা। যতদূর সম্ভব দেখে আসছি। হ্যালো, রামলাল কাকা, আমি নিতু কথা বলছি। রাখি বাড়ি পৌঁছেছে কিনা? কোথায় মা? ওকে খুঁজতেই তো বেরিয়েছি। কিন্তু কাকু, রাখি তো বাড়ির জন্যই বেরিয়েছিল। আচ্ছা, তো তোমরা একসঙ্গে বেরিয়েছিলে? হ্যাঁ কাকু, রোজের মতো ঠিক 5টায়। আচ্ছা রাখি, কাল দেখা হচ্ছে। বাই বাই। আমি নিজের গ্রামের দিকে চলে এলাম, আর রাখি নিজের গ্রামের দিকে। কিন্তু নিতু মা, রাখি তো বাড়ি পৌঁছয়নি, অন্য কোথাও যাওয়ার কথা বলেছিল নাকি? না তো। আচ্ছা, তা তুমি কি করে জানলে যে রাখি বাড়ি পৌঁছয়নি? ওই বিনয় মামা আমাকে ফোন করেছিল, বলল যে রাখি এখনো বাড়ি পৌঁছয়নি। মির্জু, রাখিকে কোথাও দেখেছো নাকি? কখন রামলাল কাকা? আজ এই সন্ধ্যে 5:30 নাগাদ। ওই সময় বিনয়বাবুর দোকান থেকে বাড়ির জন্য রওনা হয়েছিল। ভোলাগঞ্জের রাস্তায় কোথাও ওকে দেখতে পেয়েছো নাকি? কাকা, আজ তো আমি ভোলাগঞ্জের দিকে যাইনি। কেন, কি হয়েছে? রাখি বাড়ি ফেরেনি? না, ফেরেনি। ওর বন্ধু নিতু বলছিল যে ও চন্দ্রনের দিকে রওনা হয়েছে। আমি তো আরো অনেক দূর পর্যন্ত খুঁজে দেখলাম, কোথাওই দেখতে পেলাম না। কাকা, অন্য কোনো বন্ধুর বাড়িতে আটকে যায়নি তো? আর কার বাড়িতে যেতে পারে ও? রাখিকে মোবাইল টোবাইল দেননি নাকি? না, গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে খুঁজেছি, চন্দ্রনী স্টেশনেও গিয়ে খুঁজেছি, কোথাও পেলাম না। কিন্তু বাবা, দিদি স্টেশনে কেন যাবে? কোথায় যেতে পারে তোকে বলে গেছে নাকি? না বাবা। বলেছিলাম আমি, এত দূরে গিয়ে কাজকর্ম করার দরকার নেই কোনো। কিন্তু কে কার কথা শোনে? বলেছিলাম সাইকেল টাইকেল কিনিস না, তারপরও নিল। যা খুশি তাই করে। কেউ যদি শুধু নিজের মর্জি মতো চলে, তাহলে অন্যদের কি অবস্থা হবে? দেখো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে, রক্ত মাথায় উঠে যাচ্ছে। প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও। মেয়েটা যে এখনো বাড়ি ফিরলো না। তো তো সারা রাত উপোস করে থাকি, না ঘুমিয়ে। কালকে সমস্ত কাজ বাজ বন্ধ করে ওকে আবার খুঁজতে বেরোবো, ঠিক আছে? খেতে দেবে নাকি? বাবা বাবা বাবা, ওই ওই দেখো, ওটা দিদির ওড়না মনে হচ্ছে। বাবা, এটা তো দিদিরই। বাবা, ওই দেখো দিদির সাইকেল।
এই চন্দনী গাঁয়েরই মেয়ে স্যার, রাখি ভামরিয়া। ওই যে বসে আছে ওর বাপ রামলাল, আর পাশে বসে আছে ছোট ভাই রমেশ। লাস্টারে ওই দেখিস। স্যার খুব ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে, সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে এটাও মনে হচ্ছে। ওর সাইকেল পাশেই আছে, ভোলাগঞ্জে কাজ করতো আর ওখান থেকেই ফিরছিল। রামলাল বাবু, কিছু বলতে পারবেন আপনি? স্যার ওই দিদির ওড়নাটা ওখানে পড়ে আছে। কোথায়? কোন বড় জাতের লোকেরা এই কাজ করেছে সাহেব। আর যদি কেউ জানেও স্যার, তাহলে জানে যে ও ভোলাগঞ্জে কোথাও একটা কাজ করে। বিকালে ফেরে ও একা একা সাইকেলে। নজর রেখেছিল কেউ ওর ওপর। নাথুরাম বাবু, মঙ্গল বাবু, যদি কারোর উপর সন্দেহ হয় তো নাম বলুন। কার নামটা করি সাহেব? বড় জাতের লোকেরা মেয়েটাকে সহ্যই করতে পারতো না। নিজে রোজগার করতো, সংসার চালাতো, সংসারে আলো এনেছিল মেয়েটা। আর পড়াশোনার দিক থেকেও মেয়েটা কিন্তু খুব ভালো ছিল স্যার। নিজের ইচ্ছাতে আরো এগোবার ইচ্ছে ছিল ওর। তা ভাবুন, কত লোকের রাতের ঘুম উড়ে গেছিল যে এরকম একটা গরিব মেয়ে, নিচু জাতের মেয়ে এত ভালো কাজ করছে। রামলাল বাবু, এমন কেউ ছিল যে আপনার মেয়েকে বিরক্ত করতো, ওকে হ্যারাস করতো, বা কারোর সঙ্গে কোনো ঝগড়া সমস্যা? রামলাল বাবু, রামলাল বাবু, ইন্সপেক্টর, এটা গ্যাং রেপ, যথেষ্ট ব্রুটাল, কম করে দুজন হবে। তারপর গলা টিপে মারে। হ্যাঁ, কিন্তু মেয়েটি খুব লড়াই করেছিল, যথেষ্ট ফাইট ব্যাক করে। হাতের নখ ভেঙে গিয়েছে, কিন্তু মেয়েটি তাতে ভেঙে পড়েনি। সারা শরীরে ক্ষতচিহ্ন, নির্মমভাবে রেপ করা হয়েছে। হয়তো দুজনের বেশি ছিল। এটা আপনি বলতে পারেন একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত। মেয়েটি প্রচুর হাত পা চালিয়েছিল। 4:30 নাগাদ ক্ষেত থেকে সমস্ত চাষিরা চলে যায়। মোটামুটি নির্জন হয়ে যায় ওই এলাকাটা। মেয়েটা চিৎকারও করেছিল নিশ্চয়ই। হ্যাঁ, যেরকম স্ট্রাগল হয়েছে তার থেকে এটাই মনে হয়। ক্রাইম সিন থেকে আমরা কোনো কাপড়ের টুকরো পাইনি যা দিয়ে মুখ বাঁধা হয়েছিল, কিন্তু কোনো রকম চিৎকার শুনেছে এমনও তো কেউ বলছে না। ম্যাডাম, আমরা এই পয়েন্ট থেকে নিজের নিজের বাড়ি গেছিলাম। আমি এই দিকে, রাখি ওই দিকে, রোজের মতো। তুমি আর রাখি খুব ভালো বন্ধু ছিলে? হ্যাঁ, স্কুল থেকে। ওই দিন তোমাদের কেউ পিছু করছিল? 2 বা 3 লোক, যে হয়তো রাখির পিছনে ওদিকে গেছিল? না ম্যাডাম, এরকম তো মনে হয়নি। আমরা তো শুধু সাইকেল চালাচ্ছিলাম আর গল্প করতে করতে এগোচ্ছিলাম। গত 2 মাস ধরে আমরা এভাবে সাইকেলে করে যেতাম। গত 2 মাস ধরে? তার আগে রাকির কাছে সাইকেল ছিল না। না, ও এই জুলাইতেই কিনেছিল। তাহলে তার আগেও যাতায়াত করতো কিভাবে? বাস বা রিক্সা? শেয়ার অটো করে। আর কাঁদিস না, এবার থেমে যা, চুপ করে একটু। তুই চিন্তা করিস না রামলাল, বড় জাতের লোকেরা আমাদের ছেলে মেয়েদের এইভাবে ক্ষতি করতে পারে না। দেখিস, আমরা ছাড়বো না। আরে কিন্তু পুলিশ তোকে ধরবেই না মঙ্গল কাকা, কিচ্ছু করবে না পুলিশ। পুলিশ করবে না এই কথা কি বলতেছিস? আমরা সবাই মিলে এমনি করে আওয়াজ তুলবো, সব কথা বিধানসভায় যাবে, নেতা মন্ত্রীর চেয়ার নড়ি যাবে, দেখে নিস। মোবাইল ছিল না রাগের কাছে? স্যার, মোবাইলটাকে তো ফালতু খরচা মনে করতো, এক একটা পয়সা বাঁচাতো। আচ্ছা, আপনার কাছে কাজ কতদিন ধরে করছে? এই মনে হয় 6 মাস হয়েছে। এর আগে আমার ভাই রতনের দোকানে কাজ করত, ওই যে সামনে। আসলে আমার ভাই যে নিতুর বিশেষ বান্ধবী ছিল, ওর খুব কাজের দরকার ছিল, তাই আমি ওকে কাজ দিয়েছিলাম। তারপর ব্যবসায় খারাপ সময় আসে, তাই না বলে দিই। মেয়েটি খুব যোগ্য ছিল। নিতু যখন বললো যে ওকে আরো কাজ দাও, তখন আমি বিনয়কে বললাম যে দেখ তুই কিছু পারিস কিনা। এমন কেউ ছিল কি যে রাখিকে ফলো করতো, ওকে বিরক্ত করতো, বা ওর উপর নজর রাখতো? আমাদের এই এলাকায় আমার দোকানে কাজ করা কোনো মেয়েকে যদি বিরক্ত করতো, আমি ওকে ছাড়তাম? স্যার, আপনি গ্রামে খোঁজ নিন, এই শয়তানটা যেই হোক সে কিন্তু চন্দ্রনীর। স্যার, আপনি বীরজু অটোওয়ালাকে জিজ্ঞেস করুন। 2 মাস আগে তো ওরই অটোতে আসা যাওয়া করতো। গত 2 মাস ধরে সাইকেল করে রাখি চন্দ্রনী থেকে ভোলাগঞ্জ যাতায়াত করত। কে ছিল যে সুযোগ খুঁজছিল? তোদের গ্রামের কেউ যে রাখির পিছু নিয়েছিল? নাম বল বিচ্ছু। স্যার, এরকম ভাবে নিশ্চিত আমি কার সম্বন্ধে কি বলবো? ঠিক আছে, অনিশ্চিত ভাবেই বল। কে একজন বলছিল ক্লাস 12 অব্দি তোরা দুজনে একসাথেই পড়তিস, আর 2 মাস আগে পর্যন্ত ও তোর অটোরিকশাতেই যাতায়াত করতো। হ্যাঁ স্যার,
আমি বেশিরভাগ সময় চন্দ্রনী আর ভোলাগঞ্জের মধ্যেই যাতায়াত করি। রাখি খুব ভালো ছিল, প্রত্যেক কাজে পারফেক্ট, একদম টাইম টু টাইম। সকাল 8টায় কাজে বেরোতো, একদিনও 1 মিনিট লেট করতো না। তারপর সন্ধেবেলায় 5:30টার সময় ঠিক ভোলাগঞ্জ রিক্সা স্ট্যান্ডে, যেখানে আমার রিক্সাটা দাঁড়ায় স্যার। ভেবেই অবাক হয়ে যায় স্যার যে রাখির সঙ্গে এরকম কেউ করলো। কাউকে সন্দেহ, স্কুল থেকে, গ্রাম থেকে বা অন্য কোথাও থেকে? এমন কোনো ছেলে যে রাখিকে বিরক্ত করত? হয়তো প্রপোজ করেছিল কিন্তু রাখি রাজি হয়নি। গ্রামে সোনু সাউ আছে স্যার, খুব হিরোগিরি করে, বলে আওয়াজ তুলবো, এই করব ওই করব। স্যার এই আওয়াজে একটা জিনিস চাপা পড়ে যাচ্ছে। তাহলে তুই কেন সেটা লুকোচ্ছিস? আমায় বল। সোনু রাখিকে বিরক্ত করতো, যখন তখন এই ছেলে এমন ভাবে ডাকতো। আর কি বলতো? কখনো কিছু করেছো? রাখির সঙ্গে কিনা জানি না, তবে একবার আমার রিক্সার মধ্যে খুব বড় ঝামেলা হয়ে গেছিল। কি হয়েছে বৌদি? কি হলোটা কি? আরে কি হয়েছে নাকি? কি হলো? নিজের হাতটা ঠিক জায়গায় রাখা যায় না, না? কি সব কথা বলছে? ক্ষমা চা। আরে ক্ষমা তুই চা, 3 জনের জায়গায় 4 কিংবা 5 জনকে বসাস, হাত কোথায় রাখবো? তা বলে তুই আমার গায়ে হাত রাখবি? অসভ্য! সোনু কখনো রাখিকে বিরক্ত করত? কখনো ঝগড়া টগড়া হয়েছিল দুজনের মধ্যে? ঝগড়া তো হয়েছিল স্যার, রামলাল কাকা তো রাখিরই ক্লাস নিয়ে নিয়েছিল। চল শোনো সব, কথা বলার আছে তোর সঙ্গে। কি কথা বলার আছে? আরে চল তো আগে, চল। স্যার এই কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, কিন্তু আজ যখন ও রাখির বাবা মার সঙ্গে দেখা হলো তখন হঠাৎ মনে পড়লো। কোন কথাটা বিনায়ক বাবু? রাখি আমার কাছ থেকে ওই দিন অ্যাডভান্স নিয়েছিল। অ্যাডভান্স? কত অ্যাডভান্স ছিল? ও আমার কাছে 1850 টাকা চেয়েছিল, ওর মাইনে ছিল 3500। দিয়ে দিন না বিনয় বাবু। রাখি, এখন তো সবে 11 তারিখ হয়েছে। একটু আর্জেন্ট ছিল। কত অ্যাডভান্স চাই তোর? 1850। দাঁড়া, আসলে পয়সা কিসের জন্য দরকার ছিল সে তো আমি জিজ্ঞেস করিনি, ওর নিজের রোজগার তো। কিন্তু আমরা তো কোনো টাকা পাইনি, না লাশের কাছে না জামা কাপড়ে। স্যার ক্রাইম সিনেও আর বডি যখন পোস্টমর্টমে গিয়েছিল তখনও আমি 2 বার চেক করে দেখেছি স্যার, রাখির কাছে কোনো টাকা ছিল না। আসলে আমি ওর মোবাইল ফোন খুঁজছিলাম। অ্যামাউন্ট ছোট ছিল, হামলাকারী ছোটো মোটো চোর হতেই পারে, কিন্তু হতে পারে চুরি করার সাথে সাথে ওই লোকগুলোই ওকে রেপ আর মার্ডার করে দিয়েছে। স্যার ছোটখাটো ডাকাতের কাছেও এটা কম অ্যামাউন্ট, আর যদি লুটের উদ্দেশ্যও থেকে থাকে তাহলে এমন কেউ যে জানতো রাখি ওই দিন টাকা অ্যাডভান্স নিয়েছিল, হয়তো ওর পরিচিত কেউ হবে। অ্যাঙ্গেলটা তো বেশ ভাবাচ্ছে, তবে বাড়ির লোকের কন্ডিশন কিরকম? স্যার কন্ডিশন যেরকমই হোক আমার মনে হয় খুব তাড়াতাড়ি ওদের সাথে কথা বলা উচিত। এটা জানা যাবে রাখি ওই দিন অ্যাডভান্স কেন নিয়েছিল। এসব কি করছেন সাহেব? উল্টে পাতে জাতের লোকদের গ্রেফতার করতেছে। আমার সোনু কিন্তু খুব দুষ্টু, তা সত্ত্বেও মানুষ, শয়তান নয়। আর এখন অব্দি আপনারা তো কোনো বড় জাতের ছেলেকেও গ্রেপ্তার করেননি সাহেব, আর উল্টে আমাদেরই জাতের ছেলেদের আপনারা ফাঁসাচ্ছেন। দেখুন নাথুরাম বাবু, মঙ্গল বাবু, ব্রিজেশ বাবু, ওকে এমনি এমনি তুলিনি, আমরা কিছু তথ্য পেয়েছি। হ্যাঁ, আমরা সেটা শুনি। কি এমন মিথ্যে কথা রটেছে যেটা আপনার সত্যি মনে হচ্ছে? একটা জিনিস দেখুন, আমার সোনু চন্দ্রনীতেই কাজ করে, আর 11 তারিখে কাজের পরে সোজা বাড়ি চলে এসেছিল। তাহলে ভোলাগঞ্জ কেন যাবে? আগেও তো গিয়েছিল ভোলাগঞ্জ, কিন্তু 11 তারিখে ও যায়নি। কার কথা আমরা বিশ্বাস করবো ব্রিজেশ বাবু? কি জিজ্ঞাসাবাদ করবেন আপনি? আপনি ওরে মেরি তো একবারে যা খুশি মুখ দিয়ে বলায় নেবেন। দেখুন আমরা কি করতে যাচ্ছি, কি করতে পারি, কি করতে যাব, এই কথাগুলো আপাতত তোলা থাক। এখন আমাদের কাজ আমাদের করতে দিন, আর এখন আমাদের কাজ হচ্ছে রাখি ভামারিয়ার অপরাধীকে ধরা। এই মুহূর্তে আমাদের কাছে অন্য কিছু মূল্যবান নয়। কেউ আমার সম্বন্ধে আপনাদের ভুলভাল বলেছে স্যার, আমি রাখিকে কোনোদিনও কিছু বলিনি। এই ছেলে, এই ছেলে, এই কথা বলেই তো তুই রাখিকে বিরক্ত করতিস। আমি ওকে বিরক্ত করতাম না স্যার, আমি ওকে রাগাতাম, কারণ ও ছেলেদের মতন ব্যবহার করতো, আর ছেলে আবার ইচ্ছে ছিল সেই জন্য ও তোদের 2-3 জনের কাছে একটু বেশি হয়ে গিয়েছিল। চল ওদের নাম বল। স্যার আপনাকে আমি বললাম তো, আমি কাজ শেষের পর সোজা বাড়ি চলে গেছিলাম, আমি রাখিকে মারিনি, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। আমি জানি যে তোর এই বিরক্ত করার কারণে রাখি একবার তোকে এক হাত নিয়েছিল, তাই তো? এই শোনো, কি বললি রে তুই? আমি কি বললাম? এক্ষুনি যখন আমি এখান থেকে যাচ্ছিলাম তুই কি বললি? আমি এখানে কাজ করছি, ঠিক আছে? আর আমি কি বললাম তোকে? ফালতু ছেলে, ওঠ! কি বলেছিস বল, কি বলেছিস? ছেলে বলেছি, এই ছেলে ওই ছেলে, খুশি? ছেলেদের মতন কাজ করলে ছেলেই বলবো না?
বল এবার বল না এখন কেন চুপ করে আছিস বল কি করতেছে? ছাড় বলছি কিন্তু। ছেড়ে দে আরে আজকের পর আমাকে দেখে আওয়াজ মারলে না এই আঙুল নয় হাত ভেঙে দেবো ছেড়ে দে যা ছাগল একটা। কাকা বলছে বলে ছেড়ে দিলাম, না হলে দাঁত ভেঙে দিতাম তোর। যা কাজ কর। হ্যাঁ, আর তারপর থেকে ওকে রাগান আমি ছেড়ে দিয়েছিলাম স্যার। রাখির দিকে তারপর কোনোদিনও ঘুরেও তাকাইনি। কিন্তু সুযোগের অপেক্ষায় ছিলি, আর সুযোগ পেয়ে বন্ধুদের সাথে ওর উপর ঝাঁপিয়ে পড়লি, বদলা নিয়ে নিলি। কিসের বদলা স্যার, কিসের বদলা? আমার এক ফোঁটাও ইচ্ছে ছিল না ওর উপর। আমার তো ওকে ছেলে মনে হতো, ছেলেদের মতন ব্যবহার করতো। আর এক নম্বরের ন্যাক আর জেদি মেয়ে ছিল। আপনি ওর বাবাকে কেন জিজ্ঞেস করছেন না? গ্রামের সবার সাথে ঝামেলা ছিল, কারোর এক ফোঁটা কথা শুনতো না ও। গ্রামের লোকরাও বলতো কি মেয়েদের মতো ব্যবহার কর, কিন্তু না, ও তো নিজের আলাদা জেদ, আলাদা অহংকার ছিল ওর। যেটা তুই আর তোর বন্ধুরা ভেঙে দিয়েছিলি রেপ করার পর খুন করে। চল বাকিদের নামগুলো বল। বল। কি নাম বলবো স্যার? আমি ও কিচ্ছু করিনি, আমি আমার কোনো বন্ধুকে ডাকিনি। হ্যাঁ, একটা নাম বলতে পারি। বল। মনোজ চৌধুরী। বড্ড অদ্ভুত ব্যাপার স্যার, ওর নামই কেউ নিল না এখনো। কে এই মনোজ চৌধুরী? রাখির সঙ্গে পড়তো ও স্যার, রাখির প্রেমে পাগল ছিল। 11ই সেপ্টেম্বরও ওখানেই ছিল, তারপর থেকে ওকে আর দেখা যায়নি। আমি ঠিক জানি না রাখি বিনয়বাবুর কাছ থেকে অ্যাডভান্স কেন নিয়েছিল। তুই কিছু জানিস? কিছু বলেছিল রাখি? রাখি কিছু বলতোই না স্যার, কোনো কথা শুনতো না। 12 ক্লাস পর্যন্ত পড়ে এখান থেকে 10 কিলোমিটার দূরে ভোলাগঞ্জে চাকরি করলো। আমি ওকে বারণ করলাম, বোঝালাম যে তুই মেয়ে, তোর কাজে যাওয়া দরকার নেই, কিন্তু শুনলই না। তারপরও সাইকেল কিনলো মাইনে দিয়ে, এমনি অ্যাডভান্স নিয়ে। আমি তখনও মানা করেছিলাম, তাও শুনলো না। সবসময় নিজের ইচ্ছে মতোই ও চলতো। আমি শুনেছিলাম রাখি আরো পড়তে চাইছিল, সেই জন্য কাজ করছিল, কলেজের জন্য টাকা এক করছিল। অনেক বড় বড় স্বপ্ন দেখতো। নিজের ঘেরাটোপে থাকা ওর পছন্দ ছিল না। আমি জেলা পরিষদে চাপরাশি, মোটামুটি ভালোই চলে যায় আমাদের, কিন্তু রাখির মাথায় তো কলেজের ভূত চেপেছে। সবসময় এমন স্বপ্ন দেখতো যা আমাদের সাধ্যের বাইরে। চাকরি করবি? হ্যাঁ বাবা, আরো পড়াশোনা করবো, সেই কারণে টাকা জমাবো। 12 ক্লাস পর্যন্ত তো পড়েছিস, এই চাকরি করার, পড়াশোনা করার কি দরকার আছে? 19 বছর বয়স হলো, এবার নিজের জাতের কোনো একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। বাবা আমি এখন বিয়ে করব না, দিল্লিতে গিয়ে পড়বো, পিএইচডি করব। নিজের বাবাকে ছোট করার চেষ্টা করছিস। নিলাম, এটা আবার কি? রাখি, মাসের শেষে ডাল ভাতের খরচ জোটে না, আর কি স্বপ্ন দেখছিস তুই? সেই কারণেই তো চাকরি করছি মা। টাকা জমাবো, কলেজের জন্য অ্যাপ্লাই করব, স্কলারশিপ পাবো। এত পড়াশুনো করে কি পাবি তুই? বাবা যা কিছু পেতে চাই সব, কিন্তু এরকম ভাবে পড়াশোনা না করে ডিগ্রি ছাড়া তো কোনো কিছুই পাবো না, তাই না? পড়তেই যদি হয় তাহলে দিল্লি টিলি যাওয়ার কি দরকার আছে? আশেপাশে কোনো কলেজে ভর্তি হ, চান্স পাস বা না পাস। আমাদের তো একটা কোঠা আছে নাকি? আমি আমাদের সমাজে কথা বলে তোর একটা সার্টিফিকেট বার করে নেব, তারপর অনায়াসে ভর্তি হয়ে যাবি। বাবা আমি সহজে কিছু পেতে চাই না, 2-4 বছর কাজ করব, তারপর দেখো সেই কলেজেই অ্যাপ্লাই করব যেখানে আমি পড়তে চাই, তাও কোনো কোটা ছাড়াই। কেন? তোর কি লজ্জা হয় নাকি তোর নিজের জাত নিয়ে? উঁচু জাতদের সমকক্ষ হতে চাস? তুই যে কোনো কলেজে ভর্তি হয়ে যা, কিন্তু ওদের মাঝখানে তুই কখনোই ভর্তি হতে পারবি না। বাবা তুমি আমার কথাগুলো একদম ভুল ভাবে নিচ্ছ। আমি কারোর সাথে নিজেকে তুলনা করছি না, আর কারোর দ্বারা কোনো অ্যাডমিশনও চাই না। আমি নিজে যা তাতে আমি খুব খুশি। আমি যেটা করতে চাই তার বোঝা আমি তোমার উপর চাপাতে চাই না, আর তোমার বোঝা কমাতে চাই আমি, আর সেটাই করব। এই বোঝা রমেশ লেখাপড়া করে নিজের কাঁধে নেবে ক্ষণ। এতটা খারাপ সময়ও আসেনি আমাদের যে আমাকে আমার মেয়ের রোজগারে খেতে হবে। আমি এটা কখনোই বিশ্বাস করি না। রমেশও পড়াশুনো করুক, ও তোমার সাহায্য করুক, কিন্তু আমিও তো করতে চাই। আর তাছাড়া নিতু আমাকে চাকরি দিয়েছে ওর মামার দোকানে, সেটা ভোলাগঞ্জে। 3,500 টাকা মাসে মাইনে পাবো, একটুখানি পড়াশোনার জন্য রাখবার, বাকিটা তোমায় দিয়ে দেবো। বলো কি খারাপ আছে এতে? আমি ঠিক জানি না কার এত হিংসা ছিল আমার মেয়ের ওপর, কাকেও এমনটা লাগিয়ে দিয়েছিল যে শেষ পর্যন্ত ওর সাথে এরকম করল। আমি শুধু এটুকু জানি যে আমার মেয়ে সবসময় নিজের ইচ্ছে মতো চলতো। ওর জন্য যে ভয় হতো আমার, সেটাও না কখনো দেখতে পেত না শুনতে পেত। আর ইনি ওর মা, উনি ওকে কিচ্ছু বোঝাতে পারেননি। এই অ্যাডভান্স নেওয়ার পেছনে কোনো বিশেষ কারণ ছিল কি রামলাল? সবই তো বললাম আপনাকে, আমরা কিচ্ছু জানি না। রমেশ,
তুই জানিস কিছু? হ্যাঁ, আপনি বলেছিলেন না যে অ্যাডভান্স নিয়েছিল রাখি, তো আমার মনে পড়লো যে হ্যাঁ, ও বিনয় মামার থেকে অ্যাডভান্স নিয়েছিল। কি জন্য অ্যাডভান্স নিয়েছিল অনিতু? সেদিন সন্ধেবেলা যখন তোমরা বাড়ি ফিরছিলে তখন কি টাকাটা রাখির সাথে ছিল? সেটা ঠিক আমি জানি না ম্যাডাম, কিন্তু ওই দিন রাখি খেতে আসেনি। কেন কি আমরা সবসময় দুপুরে একসাথেই খাই। ও কোথাও গেছিল, আর যখন আমি খাওয়ার শেষ করেছিলাম তখন ও এলো। নিতু, এই নে তোর 350। আমি কি চেয়েছিলাম তোকে পরে দিতিস, কিন্তু এই টাকাটা তো তোরই, নে রাখ। আমি আজকেই বিনয়বাবুর থেকে অ্যাডভান্স নিয়েছি। আমি এটা জানতাম না যে রাখি কত টাকা অ্যাডভান্স নিয়েছিল। শুধু আমার 350 টাকাও ফেরত দিয়েছিল। তোমার থেকে টাকা কেন নিয়েছিল রাখি? আসলে ম্যাডাম, রাখি গত মাসে নিজের ভাই রমেশের জন্য আমার দোকান থেকে কিছু বই কিনেছিল, এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল। ওইটার জন্যই নেবে হয়তো। তখন রাখির কাছে টাকা ছিল না, আমি ওকে ধার দিয়েছিলাম। তুমি বললে 11ই সেপ্টেম্বর ও খাবার খেতে আসেনি, তাহলে কার সাথে কোথায় দেখা করতে গেছিল কিছু বলেছে? না ম্যাডাম, কিচ্ছু বলেনি। আমার মনে হয়েছিল সাইবার ক্যাফে গেছে, মাঝে মাঝেই যেত ও। নিতু, তোমার আর রাখির স্কুলে মনোজ চৌধুরী নামে একজন ছিল। হ্যাঁ ছিল, কিন্তু ওর সাথে আমি অত ক্লোজ ছিলাম না। রাখি ক্লোজ ছিল? ক্লোজ মানে? ক্লোজ মানে বলছি কোনো সম্পর্ক ছিল ওদের মধ্যে? মনোজ চৌধুরী? হ্যাঁ, সোনু বলছিল যে মনোজ চৌধুরী তোমাদের ক্লাসমেট ছিল, তোমার আর রাখির ক্লাস 12 অবধি। হ্যাঁ স্যার, একদম ছিল। কিন্তু এতটা নিচে নামবে এটা আমি মানতে পারছি না স্যার। এতটা নিচে মানে কত নিচে? পরিষ্কার বল বিরজু। স্যার, পুরো স্কুল জানতো যে মনোজ রাখিকে পছন্দ করত। এবার ও ওকে প্রপোজ করেছে কিনা তা আমি জানি না স্যার। আমি শুনেছি যে 11ই সেপ্টেম্বর পর্যন্ত মনোজ চৌধুরী এখানেই চন্দ্রনীতে ছিল। হ্যাঁ স্যার, দিল্লি থেকে এসেছিল, আমার সঙ্গে দেখাও করেছিল। আরে হ্যাঁ, 11ই সেপ্টেম্বরের পরে তো ওকে এখানে দেখিনি, এটা তো আমার মাথাতেই আসেনি স্যার। হ্যাঁ স্যার, আমার বাবা আমাকে রাখির ব্যাপারে বলেছে, শুনে খুব খারাপ লাগলো স্যার। ঘটনাচক্রে 11 তারিখে তুমিও চন্দ্রনীতে ছিলে মনোজ। কবে বেরিয়েছিলে দিল্লির জন্য? স্যার সেদিনই 11ই সেপ্টেম্বর চন্দ্রনী স্টেশন থেকে আমার সন্ধ্যে 5টায় গাড়ি ছিল। আবার ঘটনাচক্র? রাখিও চন্দ্রনী যাওয়ার জন্য 5:30 নাগাদই বেরিয়েছিল। ওসব আমি জানি না স্যার। রাখির সঙ্গে আমি 11 তারিখ দেখা করেছিলাম 1:30টার সময় ভোলাগঞ্জে। তো তুমি 11 তারিখে রাখির সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ স্যার, করেছিলাম। কালকের মধ্যে চন্দ্রনী পৌঁছে যাও মনোজ, তোমার সঙ্গে অনেক কথা আছে আমার। স্যার, রাখি যে সাইবার ক্যাফেতে প্রায়ই যেত সেটা বিনয়ের দোকানের কাছেই। 11ই সেপ্টেম্বরও ওখানে গেছিল, রেজিস্টারে এন্ট্রি আছে ওর। রাখির কাছে ফোন ছিল না, হয়তো ইন্টারনেটে কারোর টাচে ছিল। স্যার, আমি ওখানকার মালিকের সাথে কথা বলেছি। রাখি কোন সাইটটা ভিজিট করতো তার পুরো অনলাইন হিস্ট্রি আমরা চেয়েছি। এই মনোজ কালকের মধ্যে এখানে পৌঁছে যাবে স্যার। কোনো স্কুলের ব্যাপার নয় তো? কোনো রিজেক্টেড প্রেমিক যে কারোর সাথে মিলে এটা ঘটিয়েছে বদলা নিতে? এখনো অব্দি রাখি সম্পর্কে যা জেনেছি, ও একটা নির্ভীক টাইপের মেয়ে, সেটা স্পষ্ট। একদম সত্যি কথা এটা। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ও শেষ পর্যন্ত হামলাকারীদের সঙ্গে লড়েছে। স্যার, বাড়ির লোক গ্রামের লোক রাখিকে শুধু একটাই কথা বলতো, যে এমন ভাবে থাকো যেরকম মেয়েরা থাকে, ভয় চুপচুপ করে থাকো, জেদি বা বেয়াদব নয়। সমস্ত চাষির সঙ্গে কথা বললাম স্যার, ওরা প্রত্যেকেই সকাল 8টার সময় আসে আর বিকেল 4:30 হলেই বাড়ি ফিরে যায়। তারপর পুরো ক্ষেত ফাঁকা হয়ে যায়। এই এলাকায় এর আগে এরকম কিছু ঘটেছে বা অন্য কোনো অপরাধ? এরকম কিছু এখনো পর্যন্ত রাডারে আসেনি স্যার। হিস্ট্রি শিটারদের ওপর কোনো লিড? এখনো পর্যন্ত কিচ্ছু না স্যার, আমরা আমাদের কাজে লেগে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কেস সামনে আসেনি স্যার, যেখানে একটা লুটের ব্যাপার রয়েছে আর তারপর রেপ করে খুন করে দিয়েছে। স্যার, রাখি নিতুকে ওই দিন 350 টাকা দিয়েছিল, তার মানে ওর কাছে বেঁচেছিল 1500 টাকা। আমি আগেও বলেছি স্যার, লুটের জন্য এই টাকাটা সত্যি খুব কম। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি ও অ্যাডভান্সের টাকাটা কেন নিয়েছিল। স্যার, এই মনোজ চৌধুরী ও নিজে স্বীকার করেছে যে 11ই সেপ্টেম্বর দুপুরবেলা রাখির সঙ্গে দেখা করেছে। হয়তো ও কিছু জানবে। গ্যাংরেপ হয়েছে, কম করে 2 জন ছিল, হয়তো বা 3 জন। রাখি এই রাস্তা দিয়ে সাইকেলে আসছিল আর হামলাকারীরা হয়তো এখানেই কোথাও লুকিয়েছিল। আর তারপর বোধহয় এখানেই কোথা থেকে ওরা টেনে রাখিকে জমিতে নিয়ে গেছিল। আর ও সাইকেলটাও স্যার
জমির রাস্তা খুব এবড়ো খেবড়ো, চান্স কম আছে যে রাখি নিজে সাইকেল নিয়ে ভেতরে গেছিল। আমি এ ব্যাপারে শিওর যে সাইকেল লুট করার জন্য অ্যাটাক করা হয়নি। ব্যাপারটা সাইকেলের সাথে নয়, রাখির সাথেই যুক্ত। আপনারা রাখি ভামারিয়ার ব্যাপারে যে খোঁজখবর নিয়েছেন তার থেকে এটাই মনে হচ্ছে যে রাখি ভামারিয়া ওয়াজ আ ফাইটার, আ স্ট্রং ফাইটার। এতে দ্বিমত নেই যে রাখি সাইকেলে যেত অটোরিকশার পয়সা বাঁচানোর জন্যে। নিজের এই মানসিকতার জন্য সে বাবার কাছে বহুবার বকুনিও খেয়েছে। রাখিকে কাবু করার জন্য একের বেশি লোকের প্রয়োজন হয়েছিল, ওকে বাধ্য করে মনের জোর ভাঙতে। আমার মনে হচ্ছে না যে এটা হঠাৎ কোনো লুটের কেস যেটা অন দ্য স্পট গ্যাং রেপ আর মার্ডারে বদলে গেছে। আমার মনে হচ্ছে যে এটা রাখির শরীরের মাধ্যমে ওর মনের জোর ভাঙার জন্য হয়েছে, ওকে প্রতিহত করার জন্য। তোদের একজনকেও ছাড়বো না আমি, তোদের প্রত্যেককে দেখে নেব। আপনি বলতে চাইছেন সুপারি দেওয়া হয়েছিল? সম্ভাবনা আছে রাখিকে আক্রমণ করার জন্য পুরো প্ল্যান মাফিক এসেছিল। প্ল্যান ছিল, তার মানে পরিচিতও কেউ ছিল। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, ওরা রাখিকে জীবিত ছাড়তে চায়নি। তুমি রাখিকে পছন্দ করতে? হ্যাঁ স্যার, স্কুল টাইম থেকে। তখনও রাখি এরকমই ছিল, জেদি, একগুঁয়ে? হ্যাঁ স্যার, ও সবসময় এরকমই ছিল, ভুল কোনোদিনও সহ্য হতো না। রাখিও কি তোমায় পছন্দ করতো? রাখি কোনোদিনও বলেনি, আমিও কখনো জিজ্ঞাসা করিনি, না ওকে আমার ফিলিংস বলেছিলাম। কেন? স্যার আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল, আমার ভয় হতো যদি আমি ওকে প্রপোজ করি আর ও যদি রেগে যায় তাহলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তুমি এটা কেন ভাবতে যে রাখি রেগে যাবে? স্যার আমি যতদূর রাখিকে চিনতাম ও লাইফে কিছু করতে চাইছিল, ও পড়তে চাইছিল, ওর ফোকাস শুধু পড়াশোনায় ছিল। মনোজ, 11ই সেপ্টেম্বর এখান থেকে 10 কিলোমিটার দূরে ভোলাগঞ্জে তুমি ওর সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলে? এখানেই কেন দেখা করলে না, যখন 6ই সেপ্টেম্বর থেকে তুমি তোমার বাড়িতেই ছিলে? এখানে দেখা করেছিলাম স্যার, কিন্তু খুব অল্প সময়ের জন্য। অ্যাকচুয়ালি রাখি চাইতো না যে আমাদের কেউ একসাথে দেখে ফেলুক আর পালতু কেউ দুয়ে দুয়ে 4 করে ফেলুক, সেই জন্য আমি দিল্লি যাওয়ার আগে ওর সঙ্গে ভোলাগঞ্জে দেখা করেছিলাম। দেখা করার কারণ? আসলে রাখি দিল্লির কলেজগুলোর ব্যাপারে কিছু জানতে চাইছিল, আরও কাজটাও এই কারণে করছিল যাতে ও পড়াশোনার জন্য টাকা জমাতে পারে। থ্যাংক ইউ। রাখি, তুই তো যে কোনো কলেজে সহজে চান্স পেয়ে যেতে পারিস। কোথায় তো তুই কাস্ট সার্টিফিকেট বের করেছিস তো? না। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি বের করে নে, আজকাল তো অনলাইনেও অ্যাপ্লাই করা যায়। মনোজ, আমি অ্যাডমিশন না, শুধু আমার মেরিটের ওপর চাই। আমি বাবার উপর কোনো রকম বোঝা চাপাতে চাই না, তাই আগে 2 বছর রোজগার করব, তারপর পড়াশোনা করব। তুই একটা সাহায্য করবি আমায়? হ্যাঁ বল না, শিওর। 1 মিনিট। এটা উইশ লিস্ট সেই কলেজগুলোর যেখানে আমি পড়তে চাই। এদের প্রথম সেমিস্টার আর হস্টেলের ফিসটা জানতে চাই আমি, তুই খোঁজ নিয়ে ইমেল করে দিবি? আমি ওয়েবসাইট চেক করেছি কিন্তু ওখানে ফি ব্রেকার মেনশন করা নেই। শোন, তোর যদি আর কোনো হেল্প চাই, মানে লোনও যদি নিস। না না, এরকম কোনো ব্যাপার না, আমার শুধু একটাই হেল্প চাই, বাকি আমি ম্যানেজ করে নেব। রাকিকে আমি খুব পছন্দ করতাম স্যার, সেদিন আমারও এরকম মনে হয়েছিল যে ও হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু ও সেরকম কিছু বলেও নি, একটা হিন্টও আমায় দেয়নি। ও তো শুধু কলেজ ফিস, রিসার্চ ফেসিলিটিস, প্রফেসর্স এইসব ব্যাপারেই কথা বলছিল, কারণ আমি দিল্লিতে পড়াশোনা করি। মনোজ, কোনো আইডিয়া কেন ওর মালিকের থেকে সেদিন অ্যাডভান্স নিয়েছিল? অ্যাডভান্স? না স্যার, আমি কি করে জানবো? আমাদের মধ্যে তো শুধু পড়াশোনার ব্যাপারেই কথা হয়েছিল, অন্য কোনো বিষয়ে আমরা কথা বলিনি স্যার। আর কেউ ছিল তুমি ছাড়া যে রাখিকে পছন্দ করতো? আমি এরকম কাউকে চিনি না স্যার যে হয়তো রাখিকে পছন্দ করতো আর রাখি না বলে ওর সঙ্গে এরকম কিছু করেছে। এমন কাউকে চেনো রাখি যাকে রিজেক্ট করেছিল? না স্যার, ওই রকম জায়গায় এরকম কোনো ঘটনা ঘটেনি, না কোনো লুটপাট যেটা এই কেসের সঙ্গে জড়িত। তোর সোর্স কি বলছে? কিচ্ছু না, একদম ঠান্ডা স্যার। কিন্তু ভাই কিছু তো চাই আমাদের। স্যার আমার মনে হচ্ছে এই লুটপাটের অ্যাঙ্গেলটা ভুল, এটা আপনি সরিয়ে দিন। এই মার্ডারটা কেউ করিয়েছে মনে হচ্ছে। গ্যাংরেপটা ভুলে যাস না স্যার, এটা কোনো প্রথমবার মনে হচ্ছে না যে মেয়েটা সুপারি তুলে তাকে বাইরে নিয়ে গিয়ে তার লালসা চরিতার্থ করেছে। আরে গুরু, যদি এরা ভাড়ার গুন্ডা হয় তো এটা অসম্ভব যে তুই এদের ব্যাপারে কিছু জানবি না। কেউ তো ছিল যে ওকে প্রাণে মারতে চাইছিল, ওর থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। এই সোনু সাহু, যে রাখিকে প্রায় বিরক্ত করতো, ওকে বেশ চাপ দিয়েছে আমরা। এই মনোজকেও জিজ্ঞেস করেছি। এবার এটা তো কনফার্ম যে মনোজ চন্দ্রনী থেকে বিকেল 5টা ট্রেনে বসেছিল, কিন্তু কোথাও কোনো অ্যাঙ্গেল পাচ্ছি না আমরা। এর উপরে আমাদের নতুন কোনো লিড চাই। ব্যাপারটা বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে জাতপাত। স্যার আমি আরো গভীরে যাচ্ছি, কিছু না কিছু অবশ্যই বার করে আনবো। ততক্ষণ আপনি রাখির বান্ধবী নিতুর সঙ্গে আরেকবার কথা বলুন। কেন, কিছু শুনেছিস তুই? না স্যার, শুনিনি। যুবতী মেয়ে, বান্ধবী, অনেক ধরনের কথাবার্তা হয়, হতে পারে নিতু কিছু লুকিয়ে যাচ্ছে। কেমন আছিস তুই? সালাম ম্যাম। স্যার, সাইবার ক্যাফেতে রাখি সার্ফিং হিস্ট্রি চেক করেছি, শুধুমাত্র কলেজের ওয়েবসাইট ভিজিট করেছে বা অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করেছে।
কখনো কারোর সাথে চ্যাটিং করেনি? স্যার ওই দিন রাখির অ্যাডভান্স টাকা নেওয়া আমার একটু খটকা লাগছে। রাখি অ্যাডভান্স কেন নিল? লিস্টের সমস্ত হিস্ট্রি শিটার্সদের আরো একবার ভালো করে চাপ দেয়। হতেই পারে যে পুরো ঘটনা ওই 1500 টাকা লুটের জন্য, আর আমরা বিনা কারণে এত গোল গোল ঘুরে যাচ্ছি। আমরা আমাদের লোকেদের কাজে লাগিয়েছিলাম এটা জানার জন্যে যে এরকম কে থাকতে পারে যার রাখির ওপর এমন গভীর ঘৃণা ছিল। আমরা অটোওয়ালা বিরজুকে তার চোখ আর কান খোলা রাখতে বলেছিলাম এটা জানার জন্যে যে কে এই বিষয়টার ব্যাপারে অথবা রাখি ভামারিয়ার ব্যাপারে কি কথা বলছে। বিনয় আগরওয়াল, যার কাছে রাখি কাজ করত, সেও ছিল আমাদের সন্দেহভাজনের মধ্যে একজন। রাখির বন্ধু নিতুকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই আশা নিয়ে যে যদি ও এই কেসের ব্যাপারে কিছু বলতে পারে। ক্রাইম সিনটা বারবার আমাদের চোখের সামনে ভেসে উঠছিল। ওই জায়গাটায় নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা আমরা মিস করছিলাম। এই কেসটা সারা রাজ্য একেবারে তোলপাড় করে দিচ্ছিল। যাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা মন দিয়ে শুনুন। ইন্দোর ভূপাল যাওয়ার গাড়ি 9306 ইন্দোর ভূপাল পাটনা থেকে রওনা দিচ্ছে। যাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে নীলিমা দেবী, রাখি তার পড়াশোনার খরচা বাদ দিয়ে বাকি টাকা আপনার হাতে তুলে দিত। রাখি তো আপনাকে কিছু বলেছে এই অ্যাডভান্স নেওয়ার ব্যাপারে? বলেনি স্যার, কিন্তু যদি রাখি টাকা নিয়ে থাকে তাহলে কোনো জরুরি কাজেই নিয়েছে। ফালতু খরচা করতো না আমার মেয়েটা। বললেও নতুন জামা কাপড় কিনতো না, কোনো শখ পূর্ণ করতো না। আমরা রাখির ব্যাপারে যা জানতে পেরেছি তাতেও খুব মেধাবী মেয়ে ছিল। নিজের জন্য আর বাড়ির জন্য কিছু করতে চেয়েছিল। খুব সাহসী মেয়ে ছিল, নিজের সিদ্ধান্ত নিজে নিত আর তাতে বহালও থাকতো। তবে রাখিকে কি এই জন্যই মারা হয়েছে যে একজন মেয়ে হওয়া সত্ত্বেও ও কারোর কথা শুনতো না? কিন্তু এইটুকুর জন্য কেউ এত অন্যায় কেন করবে আমার মেয়ের সঙ্গে? তারপর প্রাণে মেরে দেওয়া কেন? কেননা কারোর সমস্যা ছিল, গভীর সমস্যা ছিল। রাখি কারোর কথা শুনতো না বলে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, এগোতে চেয়েছিল। সেরকম কে হতে পারে? আপনার স্বামী রামলাল খুব অসন্তুষ্ট ছিল না রাখির এই স্বাবলম্বী স্বভাবের জন্য? খুব রেগে থাকতেন উনি রাখির ওপর, তাই না? স্যার, রাখির বাবা রামলালের ফোন কল রেকর্ডে এমন কোনো নাম্বার শো করছে না যেটা কোনো সুপারি কিলারের দিকে ইশারা করছে। যখন আমরা রামলালের কথা তুললাম তখন রাখির মায়ের মুখে তুমি কোনো চেঞ্জ দেখতে পেয়েছিলে কি? না স্যার, উনি পুরোপুরি শক ছিলেন। ওনার মুখ দেখে এটা মনে হচ্ছিল না যে উনি কিছু জানেন বা সেটা নিজে লুকোবার চেষ্টা করছেন। আর স্যার, খুব সস্তা সুপারি কিলারও কম থেকে কম 5000 টাকা নেবে, যেটা রামলালের জন্য অনেক বড় অ্যামাউন্ট। আর তার উপরে রাখি ওনার নিজের মেয়ে। হ্যাঁ বলো। রাখির ক্রাইম সিনে আর একটা ঘটনা ঘটেছে। ওই রকমই? আগে না স্যার, হামলা হয়েছে দুটো লোকের ওপর। এই জাস্ট কমপ্লেন লেখাতে এসছে। স্যার, এটা রাকেশ পাল আর এর ছোট ভাই সাগর পাল, দুজনের উপর হামলা হয়েছে কাল বিকেলে। সাগর, রাকেশ, কারা হামলা করেছে তোমাদের উপর? চন্দ্রনের 3টে গুন্ডা স্যার, বাহাদুর সিং, ত্রিভুবন সিং, লালন পরদেশি। স্যার, আমরা তো আমাদের ভোলাগঞ্জ থেকে ফিরছিলাম, আমাদের মারলো আর ডাকাতিও করলো স্যার। এরা যাই হোক, যেখানেই থাকুক, তিনজনকে তুলে আনো এক্ষুনি। যেখানে রাখির ওপর হামলা হয় মোটামুটি সেই জায়গাটাতেই 3 জন লোক লুটপাট চালায়। এরকম মনে হচ্ছিল যে হয়তো রাখি ভামারিয়া কেসে আমরা একটা ব্রেক থ্রু পেতে চলেছি। পুলিশ বাহাদুর সিং, ত্রিভুবন সিং আর ললন পরদেশি 3জনকেই জেলে ভরেছে। আর ওই 2 ভাই সাগর আর রাকেশ
ওদের যখন আমি থানায় ছাড়তে যাচ্ছিলাম বলছিল ওরা খুব মেরেছে ওদেরকে। 3 জনই বড় জাতের লোক। আর পুলিশ আমাদের বস্তিতে খোঁজ খবর করছে। নিজেদের জাতের মেয়ের সাথে কেউ এরকম করে? দেখবেন এবার হয়তো জানা যাবে এই তিনজনই রাখির সঙ্গে ওরকম করেছিল। ব্যাপারটা কি হয়েছিল বলো। বাহাদুর, ত্রিভুবন আর লাল্লান কেন তোমাদের উপর হামলা করলো? কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে? কোনো শত্রুতা ছিল না স্যার, ওই তিনজন ভোলাগঞ্জ থেকে আমাদের পিছু করছিল। যখন আমরা চন্দ্রনীর রাস্তায় পৌঁছই তখন বেশি লোক ছিল না ওখানে। হঠাৎ আমাদের ওভারটেক করে আর মারতে শুরু করে দেয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.